আজকের পত্রিকাগুলো কি শিরোনাম করেছে সেই শিরোনামগুলো প্রথমে আমরা একটু প্রথম আলোর দিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে তারা প্রথম যে হেডলাইনটি করেছে সেটা হচ্ছে সরবরাহ বাড়ানোয় তেলের দীর্ঘ লাইন উধাও। অর্থাৎ এই যে জ্বালানি সংকট যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যে যুদ্ধ পরিস্থিতির কারণে যেই জ্বালানি সংকট তৈরি হয়েছিল এটি কিন্তু একেবারে সেই দীর্ঘ লাইন তৈরি হয়ে গেছিল, মানুষ দিনের পর দিন তেল পাচ্ছিল না, এরকম একটা পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল যেটি কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে আমরা কিন্তু দেখতে পেরেছি যে সেই দীর্ঘ লাইন আসলে উধাও হয়ে গিয়েছে এবং সরবরাহ বাড়ানো, ফুয়েল পাস এবং মূল্য বৃদ্ধি, অবৈধ মজুদ রয়েছে সেগুলোর আসলে অভিযান করে নিয়ন্ত্রণ করা, এগুলোকে মূলত ধরা হচ্ছে যে এই যে দীর্ঘ লাইন ছিল সেই দীর্ঘ লাইন উধাওয়ের বা নিয়ন্ত্রণের এখন স্বাভাবিক পরিস্থিতি আনার একটা অন্যতম কারণ হিসেবে আসলে দেখানো হয়েছে। এবং 10 দিনের সরবরাহের গড় চিত্র যদি আসলে বিপিসি যেটি আসলে জানিয়েছে যে ডিজেল স্বাভাবিক সরবরাহ ছিল হচ্ছে 11,862 টন, বর্তমান সরবরাহ রয়েছে কিন্তু 13,463 টন। অকটেনের ক্ষেত্রে আগে সরবরাহ ছিল 1,185 টন, এখন সেটা হয়েছে 1,780 টন। আবার পেট্রোলের ক্ষেত্রে আগে সরবরাহ ছিল 1,374 টন, এখন রয়েছে 1,581 টন। অর্থাৎ দেখতে পাচ্ছি যে সরবরাহ বেড়েছে বিধায় কিন্তু এই জ্বালানি সংকটের সময় যেই দীর্ঘ যানবাহনের লাইন যা কিনা একেবারে মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছিল সেই দীর্ঘ লাইন কিন্তু এখন কমে এসেছে এবং সেটি প্রথম আলো শিরোনাম করেছে। আমরা আরেকটি শিরোনামের দিকে যদি একটু চোখ রেখে, আপনারা জানেন গতকাল মে দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে তারেক রহমান কিন্তু বলেছেন বন্ধ কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু আবারও চালু করা হবে, এই আশ্বাস কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং শ্রমিক দল আয়োজিত সমাবেশে কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় যেই নেতারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন, যেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আমরা আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, শিরোনামটি হচ্ছে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু। অর্থাৎ এই যে হামের যে প্রকোপ আসলে তৈরি হয়েছে সেটি প্রতিরোধ করার জন্য সরকার কর্তৃক কিন্তু টিকাদান কর্মসূচি, গণটিকাদান কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে। তারপরেও এই হামে কিন্তু গত 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু হয়েছে, সেটি আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা চাই আর কোনো শিশু বা আর কেউ হামে আক্রান্ত না হোক। এবং এই টিকাদান কর্মসূচিতে এখনও দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনাদের যদি শিশু থেকে থাকে যাদের 6 বছরের কম বয়স, তারা কিন্তু এখনও এই গণটিকাদান কর্মসূচির আওতায় যদি আপনার শিশুকে আপনি টিকা না দিয়ে থাকেন তাহলে আজই টিকাটি দিতে পারেন। এবারে প্রথম আলো আরেকটি ইন্টারন্যাশনাল শিরোনাম করেছে, সেটা হলো আলোচনার নতুন প্রস্তাব ইরানের। অর্থাৎ এই যে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেখানে কিন্তু মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে মধ্যস্থতা এবং এই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা কিন্তু কাজ করছেন। এবং সেখানেই কিন্তু ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন এক প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দিয়েছে, সেটি কিন্তু আমরা আসলে দেখতে পেরেছি। এরপরে যদি আমরা আরেকটি পত্রিকায় যেতে চাই, আমার দেশ পত্রিকা একটু খেয়াল করলে আমরা দেখতে পারি যে এখানে প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, এই একটি শিরোনাম তারা করেছে। এবং নাহিদ ইসলাম বললেন দুর্নীতিবাজ ও গণহত্যার দোষর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। গতকালের যেই সমাবেশ আসলে দুঃখিত যেই আপনার সংসদের অধিবেশন ছিল সেখানে কিন্তু এই বক্তব্যগুলো আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি, সেটি কিন্তু তারা শিরোনাম করেছে। আরেকটি সংবাদ তারা শিরোনাম করেছে যে কোপাকুপি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, জামাত আমির সেই বক্তব্য দিয়েছেন, সেটি নিয়ে একটি হেডলাইন তারা করেছেন। আরেকটি হেডলাইন তারা করেছেন যে ঢাকা ইলেকট্রিক বাস পরিকল্পনা বাস্তবায়নে বাধা হতে পারে প্রভাবশালী গোষ্ঠী। অর্থাৎ এই যে ইলেকট্রিক বাস নামানোর যে পরিকল্পনা, সেটি কিন্তু যারা আসলে সিন্ডিকেট রয়েছে, প্রভাবশালী গোষ্ঠী রয়েছে, তারা হয়তোবা এই ইলেকট্রিক বাস ঢাকা শহরে চলাচলের ক্ষেত্রে বাধাও হয়ে দাঁড়াতে পারে, সেটি নিয়ে কিন্তু তারা একটি শিরোনাম করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম নিয়ে একটি শিরোনাম করেছে, গণমাধ্যমের স্বাধীনতা সূচকে 3 ধাপ পেছালো বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ আরও যেই এগিয়ে যাওয়ার কথা ছিল গণমাধ্যমের স্বাধীনতার যেই সূচক, সেই সূচকে কিন্তু বাংলাদেশ আরও 3 ধাপ পিছিয়ে গেছে, সেটি নিয়ে তারা শিরোনাম করছে। আমরা একটা ছবি দেখতে পাই, এই ছবিটা যদি একটু আপনাদেরকে দর্শক দেখাতে চাই
তাহলে দেখতে পাচ্ছি যে একটা ছবি যে ভারতের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কুমিল্লার এক বহু এলাকা এবং নগরীর ভিক্টোরিয়া কলেজে বৃহস্পতিবার হাঁটু পানিতে বসে অনার্স পরীক্ষা দেন শিক্ষার্থীরা। ছবি তুলেছেন প্রতিনিধি, তাদের কুমিল্লা প্রতিনিধি এম হাসান। একটু দেখেন যে এটি আসলে ভারতের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ, অর্থাৎ একেবারে প্রাণকেন্দ্রে যেই কলেজ, সেই কলেজে পানির ঢল এবং সেই পরিস্থিতিতেই কিন্তু আসলে পরীক্ষা দিচ্ছে অনার্স পরীক্ষার্থীরা। তো এই ক্ষেত্রে আসলে আমাদের এই যে পানি বন্টনের যেই সুষম বন্টনের যে ব্যবস্থা ভারতের সাথে, সেটি আসলে করতে পারলে হয়তো বা এরকম ব্যবস্থা থেকে, সংকট থেকে আমরা নিরসন পেতাম। শ্রমিকের ন্যায্য অধিকারের দাবিতে জোরালো হয়ে উঠেছে ত্রিমুখী সংকটে হাওড় অঞ্চলের হাজারো কৃষক দুশ্চিন্তায়। 40,000 কোটি টাকায় 14 উড়োজাহাজ কিনেছে বিমান। এই যে একটা যে 14,000 কোটি টাকায়, দুঃখিত, 40,000 কোটি টাকায় 14টি উড়োজাহাজ কিনেছে বিমান, বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই। এই যে বিমান কিনেছে, সেটি কিন্তু আমাদের বিমান যাত্রা, বাংলাদেশ বিমান এই ক্ষেত্রে কিন্তু নতুন একটা মাত্রা যুক্ত করবে। আমার মনে হয় এই সার্ভিস আরও ভালো হবে। এই বোয়িং জাহাজগুলো আমাদের যেই আকাশপথে আমাদের যেই আধিপত্য, সেটিকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করা যেতেই পারে। আমরা যদি এ পর্যায়ে একটু সমকালের দিকে চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সমকালের পোর্টাল বলছে যে ইন্টারন্যাশনাল একটা নিউজ তাদের রয়েছে, সেটা হলো মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের। অর্থাৎ এই যে মিত্র দেশ মধ্যপ্রাচ্যে, তাদের জন্য এত বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কিন্তু ট্রাম্প প্রশাসন, সেটি কিন্তু তারা এখন তাদের পোর্টালে দেখাচ্ছে। এবং আমি এখানে আরও দেখতে পাচ্ছি আজ সিলেট যাবেন প্রধানমন্ত্রী, কি থাকছে কর্মসূচিতে। প্রধানমন্ত্রী আপনারা জানেন যে খাল খনন কর্মসূচিতে আজ সিলেট যাচ্ছেন এবং সেটিকে ঘিরে কিন্তু পুরো সিলেট জুড়ে উৎসবের এক নগরীতে পরিণত হয়েছে। তারপরে আইনজীবী সমিতি ত্রুটি সরিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি কিন্তু আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে বা জেলা শহরগুলো থেকে কিন্তু লোডশেডিংয়ের ভয়াবহ অবস্থা, সেই লোডশেডিংকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য একটা স্বস্তির বার্তা দেয় যে ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সেটি কিন্তু সবাইকে আসলে স্বস্তি দেবে বলে মনে করি। বৃষ্টি নামলেই মন খারাপ হয় কেন, এরকম কিন্তু তাদের অনেক নিউজ রয়েছে। আমরা আরেকটি পত্রিকার দিকে একটু চোখ রাখতে চাই, যুগান্তরের দিকে। যুগান্তর কিন্তু তাদের আজকে যে শিরোনাম করেছে, সেই শিরোনাম আপনাদেরকে একটু দেখাতে চাই যে পেশাদারি পুলিশ বাহিনী, তাদের পোর্টালে এখন আমি দেখতে পাচ্ছি যেটি, সেটা হচ্ছে পেশাদার পুলিশ বাহিনী গড়া অনিশ্চিত, রাজনীতির নিয়ন্ত্রণই শেষ কথা। অর্থাৎ এই যে পুলিশ বাহিনী আমরা দেখেছি, এই পুলিশ বাহিনীকে আসলে রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে রাখা আসলে সম্ভব না, সেটি নিয়ে কিন্তু বলেছেন যে পেশাদার পুলিশ বাহিনী গড়া অনিশ্চিত, রাজনীতির নিয়ন্ত্রণই আসলে শেষ কথা। সেটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে। এবং 96 খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকদের বঞ্চনা। অর্থাৎ আমরা দেখতে পাই অনেক প্রতিষ্ঠান এই শ্রমিকদের বিভিন্নভাবে আসলে ঠকিয়ে থাকেন এবং যেই আমাদের যে ল আছে, যে নিয়ম আছে, শ্রমিকদের যেই আইন আছে, সেই আইন অনুযায়ী কোনোভাবে সেই আইনের কোনো তোয়াক্কা না করে শ্রমিককে যেভাবে, তার কারণ একজন শ্রমিকের যেমন কাজ দরকার, সেক্ষেত্রে আবার যারা আসলে প্রতিষ্ঠান আছেন তাদেরও কর্মী দরকার। সেক্ষেত্রে প্রতিষ্ঠান অনেক সময় ভেবে থাকে কম মূল্যে কিভাবে আমি কোনো কর্মীকে পেয়ে থাকি, তার কারণ ওই কর্মী যখন আসলে চাকরিটা তার প্রয়োজন, তখন সে হয়তোবা তার কত স্যালারি তার যোগ্যতা অনুযায়ী হওয়া প্রয়োজন, সেটি আসলে বিবেচনায় না নিয়ে তখন ওই প্রতিষ্ঠান তাকে আসলে মনে করে যে কম মূল্যেই হয়তোবা আমার এই শ্রমিকটাকে আমি পেতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু ওই যোগ্যতা অনুযায়ী আসলে বিবেচনা হয় না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 96 খাতে কিন্তু ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকদের বঞ্চনা, সেটিও কিন্তু তারা আসলে করেছে। তো সব মিলিয়ে আজকের যে পত্রিকার শিরোনামগুলো রয়েছে, সেই শিরোনামগুলোতে কিন্তু আমরা স্পষ্ট করে দেখতে পেয়েছি যে গতকাল যে শ্রমিক দিবস গিয়েছে, সেই শ্রমিক দিবসকে ঘিরেই আসলে যে কর্মসূচিগুলো ছিল, সেই কর্মসূচিগুলোকে ফলাও করে আসলে শিরোনাম করা হয়েছে। সংসদের শেষ অধিবেশন নিয়ে প্রচার করা হয়েছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতির এখন কি অবস্থা, সেটি নিয়ে আমরা শিরোনাম দেখেছি। এবং জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে ফুয়েল পাস ব্যবহার এবং
যে অবৈধ মজুদ আছে সেটি নিয়ন্ত্রণ এবং সে সাথে মূল্যবৃদ্ধি, এই তিনটি কারণকে আসলে সামনে এনে বলা হচ্ছে যে এখন যেই দীর্ঘ লাইন আসলে ছিল জ্বালানি তেলের সরবরাহের জন্য, কিন্তু সেটি এখন উধাও হয়ে গিয়েছে। এই ছিল এখনকার মতো আজকের সংবাদ শিরোনামে আমার কাছে শেষ পরিস্থিতি।